আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সংসদে জনস্বার্থ ও দলের ভাবমূর্তি প্রাধান্য দেয়া হবে বলছেন বিএনপির নির্বাচিত এমপিরা। রেকর্ড ভোট ও আসন প্রাপ্তি জামায়াতের নবজাগরণ বলছেন বিশ্লেষক। দায়িত্ব পালনে 90% সফল অন্তর্বর্তী সরকার, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব। সহিংসতাহীন নির্বাচন হওয়ায় প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন। সরকার গঠন করলেও সাংগঠনিকভাবে দুর্বল হবে না বিএনপি। অগ্রাধিকার পাবে তৃণমূল কর্মীদের প্রত্যাশা ও জনগণের স্বার্থ। সরকারের সমালোচনার পাশাপাশি নির্বাচিত প্রতিনিধিরা প্রতিবাদ জানাবে যে কোনো বিতর্কিত সিদ্ধান্তেরও। দলের মধ্যে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার পক্ষেও মত বিজয়ী প্রার্থীদের। বিশ্লেষকদের পরামর্শ, সরকার পরিচালনা করতে গিয়ে যেন ভোটারের সাথে দূরত্ব তৈরি না হয়। দীর্ঘ 17 বছর পর আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে বিএনপি। কেমন হবে নতুন সরকার? আগের মতোই কি সরকারের মাঝে একাকার হবে দল, নাকি এবার ভিন্ন আঙ্গিকে দেখা যাবে বিএনপিকে? জনগণের ভোটে নির্বাচিত দলটি সরকার গঠনের পর জবাবদিহিতা কতটা নিশ্চিত করবে? 17 বছরে যে সাফারটা আমরা করেছি এটা আমাদের মনে রাখতে হবে। এটা মনে রেখেই আমাদের মানুষের সাথে আচরণ করতে হবে। দুর্নীতি চাঁদাবাজি সম্পৃক্ত থাকে, ইভেন মাদকের যদি সম্পৃক্ত থাকে, তাদেরকে আমরা সাইড করে ফেলবো এবং তাকে সংগঠনের সম্পৃক্ত রাখবো না। মানুষের ভিতর যে একটা ভিতর থেকে চলে আসছে যে দুর্নীতিটা নর্মাল, ইটস নর্মাল, সবাই করতেছে, আমরাও করব। এই জিনিসটাকে আমাদের পরিবর্তনের জন্য আমরা এই লক্ষ্যে কাজ করে যাব। মাঝখানে এই ছাত্র রাজনীতি নিয়ে একটি ভয়ভীতি কাজ করে। আশা করি সামনের দিনগুলোতে ছাত্র রাজনীতির দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় একটা পরিবর্তন আসবে। নির্যাতন ও আন্দোলনের পথ পেরিয়ে এবার সরকার গঠন করতে যাওয়া দলটি নিজেদের আমূল পরিবর্তনের কথা বলছে, যেখানে জনগণের স্বার্থ ও দলের ভাবমূর্তি মুখ্য। এই দুটি অংশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে চান না জনপ্রতিনিধিরা। আমরা রাষ্ট্রীয় কাজ করব, সরকারি কাজ করব, সব ঠিক আছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক করব, আমরা যার যার প্রোটোকল সেটাও দিব, কিন্তু আমাদের সাংগঠনিক জায়গায় যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সাংগঠনিক কাঠামোতে যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে দৃষ্টি রেখে আমাদের কাজ করতে হবে। তা না হলে সরকার আর দল যদি এক হয়ে যায়, তখন সাধারণ মানুষের ভিতরে একটা ভুল ব্যাখ্যা যায় এবং সাধারণ মানুষ তখন দলের দিকে না থাকে, রাজনৈতিক কর্মসূচি না পরিচালনা না করে, তখন সরকারি কর্মসূচিতে বেশি আসক্ত হয়ে যায়। যারা আগামী দিনে অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকবে, যারা যাদের কর্মকাণ্ডে সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে, তাদেরকে দলভাবে আশ্রয়পত্র দেওয়া হবে না এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আমরা রাজনীতিকে ক্ষমতা মনে করি, রাজনীতিকে আমরা সেবা মনে করি, জবাবদিহিতা মনে করি, দায়িত্ব মনে করি। বিএনপির পরিবর্তনের মনোভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। ভোটারের মনস্তত্ত্ব বুঝে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ তাদের। বিএনপি যে ধরনের রাজনৈতিক দল, বোঝা যায় যে এত বিদ্রোহী প্রার্থী, তার মানে দলের মধ্যে ওই সংহতিটা নাই আসলে। তো এটা বিএনপির জন্য একটা সমস্যা। বিএনপিকে যদি পরবর্তীতে পাওয়ার পলিটিক্স করতে হয়, তাদের দলটাকে অনেক বেশি সংহত করতে হবে। এবার অনেক আসনেই বিজয়ী প্রার্থীদের সাথে পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল একেবারেই কম। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তরুণদের নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানালেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। জোট নির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার নিজেরাই জোট করে শক্তির জানান দিল। সরকার গঠনের মতো আসন না পেলেও 11 দলীয় ঐক্যের 77 আসন প্রাপ্তিকে জামায়াতের নবজাগরণ হিসেবে দেখছেন বিশ্লেষক ডক্টর জহিরুল ইসলাম। বলছেন, এই নির্বাচনে দলটির প্রাপ্তির পাল্লা বেশি ভারী। দলটির নায়েবে আমির মুজিবুর রহমান বলেছেন, সংসদের শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হবেন তারা। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, 17 বছর পর জামাত নিজ নেতৃত্বে জোট গড়ে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে। এই নির্বাচনে সরকার গঠনের মতো আসন না পেলেও জোটগত 77 আসন প্রাপ্তিকে জামাতের বড় উত্থান হিসেবেই দেখা হচ্ছে। 1991 সালে 18টি, 2001 সালে 17টি ও 2008 সালে 2টি আসনে জয় পেয়েছিল জামাত। সেই তুলনায় এবারের ফল দলটির জন্য রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন। এই নির্বাচনে জামাতে ইসলামীর জোটগত 77 আসনকে প্রাপ্তি আর অপ্রাপ্তির জায়গায় দলটির প্রাপ্তিটাই বেশি দেখছেন রাজনৈতিক এই বিশ্লেষক। দলটি নতুন প্রজন্মের ভাষা বুঝতে পারাই সফলতা পেয়েছে। অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তি বেশি আমি বলব, কারণ জামাতি এ পর্যন্ত যে 77টা আসন পেল তার জোট, ইতিহাসে এর আগে সে কখনো এটা পায়নি। এবং জামাতের একটা পজিটিভ দিক আমি বলতে পারি যে ইয়াং জেনারেশনের একটা পালস ধরতে পারা, যে ইয়াং জেনারেশন কি চাচ্ছে,
এবং তারা ইশতেহার এবং বিভিন্ন বিষয়গুলোতে কিন্তু তাদের সাথে সংশ্লিষ্টতা এভাবে রেখেছে, পুরো ইয়াং জেনারেশন কিন্তু তার একটা ভালো সমর্থন সে পেয়েছে। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা নিয়েই নির্বাচনে অংশ নিয়েছিল জামাত। সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকতে চান তারা। প্রত্যাশাটা একটু বড় ছিল যে হয়তোবা জনগণ আমাদেরকে দায়িত্ব পালনের জন্য সামনে এগিয়ে দিবে এবং সেই পরিমাণই সংসদ সদস্য হয়তো আমরা নির্বাচিত হব। কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টটা ওই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা হয় নাই। রাজনৈতিক বিশ্লেষক জহিরুল ইসলাম বলেন, নারী বিদ্বেষী ও স্বাধীনতা বিরোধী হিসেবে দলটিকে যে ট্যাগ দেওয়া হতো, সেখান থেকেও এই নির্বাচনের মধ্য দিয়ে কিছুটা বের হতে পেরেছে জামাত। গড় ভোটের হিসেবে জামাত জোটের 43% ভোট সেই ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করেন তিনি। নারীদেরকে যে আগে মনে করা হতো যে জামাতিরা হচ্ছে বা নারী বিদ্বেষী বা নারীদেরকে তারা মানে ঘরে আটকে রাখতে চায়, এই জিনিসটা আমার মনে একটু চেঞ্জ হচ্ছে এবং এটা আসলে এই বিষয়টা কিন্তু জামাত মনে করতেছে যে নারীদেরও সমান অংশগ্রহণ থাকা উচিত এবং অনেক জায়গায় আমরা সেই অংশগ্রহণগুলি দেখেছি। সরকার গঠনের পূর্ব মুহূর্তে জামাত আমিরের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকে দেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষক আর দলের নীতি নির্ধারকরা। রাজনীতির এই ইতিবাচক ধারা দেশকে নতুন বাংলাদেশ উপহার দেবে বলে আশা তাদের। ঐক্যবদ্ধ থেকে দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের কামনা। দেশের ইতিহাসে অন্যতম সফল ও সহিংসতাহীন একটি নির্বাচন উপহার দিতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নতুন সরকার গঠনের পর উপদেষ্টার দায়িত্ব পালন করা ব্যক্তিরা দেশেই থাকবেন, বৈশ্বিক পর্যায়ে যথারীতি কাজ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এই বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারাও। এতে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। প্রেস উইং জানিয়েছেন, নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন ও বিদায়ী শুভেচ্ছা বিনিময় হয়েছে বৈঠকে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, শান্তিপূর্ণ ভোট হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। এই ভোটে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি এবং পুলিশ বাহিনী তাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। বৃহৎ পরিসরে প্রচুর মানুষ, 60% মানুষ যে ভোট দিয়েছে, এইটাই হচ্ছে তারা যে পলিটিক্সটা করেছে এত বছর, সেটার প্রতি এক ধরনের তাদের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ। আমাদের আগের ইলেকশনগুলোতে মাইনরিটিদের উপর পোস্ট ইলেকশন আমরা ভায়োলেন্সে তারা শিকার হতে দেখেছি। এই প্রথমবারের মতো কোনো ইলেকশনের পরে তাদেরকে আমরা কোনো শুনি নাই যে তাদের কোনো বাড়ি ঘরে কোনো হামলা হয়েছে বা হয়েছে। এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার ছিল জন আকাঙ্ক্ষার সরকার। জনজীবনে স্বস্তি ফেরাতে প্রণীত আইনগুলো আগামী সংসদ অনুমোদন করবে বলে আশা প্রকাশ করেন।